শুরুতেই নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ছেলেরা ধুঁকছে, কিন্তু মেয়েরা ঠিকই হারালো পাকিস্তান দলকে। রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে আগে ব্যাট করে 7 উইকেটে 201 রান তোলে পাকিস্তানের মেয়েরা। জবাবে রুমানার অপরাজিত 50-তে 2 বল হাতে রেখে 3 উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ। দেশের ক্রিকেটাঙ্গন তোলপাড় পাকিস্তান ক্রিকেট দলের সফর নিয়ে। দৈন্যতা শুধু মাঠেই সীমাবদ্ধ নেই, গ্যালারিতে দর্শকদের কাণ্ডেও জন্ম দিয়েছে নতুন সমালোচনা। এমন পরিস্থিতিতে এই ছবি কিছুটা হলেও স্বস্তি দিবে। শক্তি সামর্থ্যে বাংলাদেশের মেয়েদের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান নারী ক্রিকেট দল, কিন্তু সেই সব কাগুজে হিসেব নিকেশকে ভুল প্রমাণ করল নিগার সুলতানারা। হারারের ওল্ড হারোরিয়ান্স মাঠে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের 2 বোলার ঋতু ও নাহিদের তোপে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। অধিনায়ক জাভিরিয়া খান সহ টপ অর্ডারের 5 ব্যাটার ফিরে যান দ্রুতই। স্কোরবোর্ডে পাকিস্তানের স্কোর তখন 49। বিপর্যয় সামাল দিতে 6ষ্ঠ উইকেটে জুটি বাঁধেন নিদা ও আলিয়া, দুজনেই তুলে নেন 50। এই জুটি থেকে 137 রান পায় পাকিস্তান। নারী ওয়ানডেতে যা তাদের সর্বোচ্চ জুটির রেকর্ড। শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 201 রান। জবাবে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় 10 রানে ফিরে যান মুর্শিদা। দ্বিতীয় উইকেটে 70 রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন শারমিন ও ফারজানা। যদিও 18 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে, তবে রুমানা ঋতুমণি চাপ সামাল দেন। মাত্র 44 বলে ক্যারিয়ারে 6ষ্ঠ 50 তুলে নেন রুমানা আহমেদ। শেষ 3 ওভারে দরকার ছিল 35 রান। 13 বলে 18 করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়ার অন্যতম কাণ্ডারি সালমা খাতুন। দারুণ এই জয়ে উচ্ছ্বসিত দলের প্রতিটি সদস্য। আমরা পাকিস্তানের সাথে সবসময় একটু অন্যরকম খেলার চেষ্টা করি, আর আমরা লাস্ট যে 3টা ম্যাচ খেলেছি তাতে কিন্তু আমাদের 2টাতেই আমাদের জয় ছিল, তো আমরা এটা অবশ্যই ডিজার্ভ করি। আমি চেষ্টা করছি ক্যাপে শট খেলার জন্য এবং আমি পেরেছি, এবং আহমেদ আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমার একটাই প্ল্যান ছিল আমি যেন ডট বল না খেলি। ক্যাপ্টেন আমার সিনিয়র প্লেয়ার আমাকে জাস্ট বলটা দিয়ে দায়িত্ব দিয়েছে যে আমাকে যে তুমি এই মোমেন্টটাকে আটকে রাখো, যেভাবে তোমার দ্বারা সম্ভব তুমি পারছো, আগে জাস্ট বিশ্বাস রাখো। আর আমি সেটাই করছি, ওরা যেটা বলছে। আমার বিশ্বাস ছিল যে আমরা জিতবো, তো এই আমার প্ল্যান ছিল যে আমি যখনই ব্যাটিংয়ে চান্স পাই না কেন আমার টিমকে আমি কিছু দিতে চাই, তো সেটা আমি দিতে পেরে অনেক আনন্দিত। আমি চাইছিলাম যত স্পিন বলে এক এক করে খেলা যায়, বাট আমার একটু খেলাটা আরেকটু যদি ভালো করা যায় তো আর একটু ভালো হতো। জয়ের মাধ্যমে এটা আমরা শুরু করেছি, এটা আমাদের ফুল টিমকে আসলে একটা মোমেন্টাম দিয়েছে যে আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা কেমন খেলব। বিশ্বকাপ বাছাই পর্বে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নারী ক্রিকেট থেকে এবার ফিরছি ছেলেদের ক্রিকেটে। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। বছরের শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে প্রথম জয়ের খোঁজে থাকা স্বাগতিক একাদশে আসবে বেশ কয়েকটি পরিবর্তন। পারভেজ হোসেন ইমন সুযোগ পাচ্ছেন এ ম্যাচে। অন্যদিকে পাকিস্তানের চোখ সিরিজ হোয়াইট ওয়াশে। মিরপুরে 2 দলের ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। বাজে পারফরমেন্সে নিজেদের এক ম্যাচ থেকে আরেক ম্যাচে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। একটা জয়ের খোঁজে শেষ ম্যাচে উইকেট যেন নিজেদের পক্ষে থাকে এমন কিছুর প্রচেষ্টা মাঠকর্মীদের। বছরের শেষ টি-20তে জয় পেলে যে মান বাঁচবে হোয়াইট ওয়াশের লজ্জা থেকেও। টানা 2 দিনে 2 ম্যাচ। শেষ ম্যাচের আগে তাই অনুশীলন করেনি কোনো দল। টিম হোটেলে বাবর আজম, রিয়াদরা বিশ্রাম নিয়েছেন। মোস্তাফিজ শরীফুল ইনজুরিতে। সেই সুবাদে একাদশে অভিষেক হতে পারে পেসার শহীদুল ইসলামের। দলে তৃতীয় পেসার প্রয়োজন হলে খেলানো হতে পারে কামরুল ইসলাম রাব্বিকে। আর সাইফের জায়গায় নিশ্চিত ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে ইয়াসির আলী রাব্বির। সিরিজ জিতে পাকিস্তান স্বস্তিতে। শেষ ম্যাচে সাইড বেঞ্চে 2-1 জনকে বাজিয়ে দেখতে পারেন কোচ সাকলাইন মুস্তাক। হোয়াইট ওয়াশেই চোখ পাকিস্তানিদের। মাঠে দর্শক প্রবেশের অনাকাঙ্ক্ষিত ঘটনায় 2 দলের খেলোয়াড়দের ম্যাচের আগে করোনা টেস্ট করানো হয়েছে, যেখানে খুশির খবর সকলেরই এসেছে করোনা নেগেটিভ। শেষ টি-20তে নিশ্চিতভাবেই দলে একাধিক পরিবর্তন আসছে, তবে সেই পরিবর্তন বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে কি? যদি তা পারে তবে তা নিশ্চিতভাবেই চট্টগ্রাম টেস্টের আগে দলকে অনুপ্রেরণা যোগাবে। মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে মেহেদী নাইম, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান শেষ টি-20 নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।
শেষ ম্যাচ আমরা দেখছিলাম ব্যাক টু ব্যাক দুটো রিপোর্ট আসলে, একটি পাকিস্তান মেয়েদেরকে হারিয়েছে আমাদের মেয়েরা, আর একটি কাল বাংলাদেশ খেলবে ছেলেদের দল। ভিন্ন রকম ফলাফল হচ্ছে। এখন মেয়েরা হারিয়েছে, আমরা জানি মেয়েদের দলটাও পাকিস্তানের যথেষ্ট শক্তিশালী, তারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। শেষ ম্যাচে কি বাংলাদেশে এরকম কোনো মিরাকেল, মানে যদি জিতে যায় সেটা তো মিরাকেলের মতোই হবে? প্রথমে আমি কংগ্রেচুলেশন জানাবো বাংলাদেশ নারী দলকে, বিকজ অফ আমরা দেখেন ক্রিকেটটা খুব ভালো সময় যাচ্ছে না আমাদের জন্য, ফুটবলও ভালো যাচ্ছে না, এর মাঝখানে এরকম একটা জয় আমাদের জন্য অবশ্যই স্বস্তিদায়ক। তবে যেটা বলছেন ছেলেদের ক্রিকেটটা অবশ্যই আমাদের একটা জয় অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে হয়েছে কি, আমাদের মেইন প্রবলেম হয়ে গেছিল যে টিম হিসেবে আমরা ক্রিকেট খেলতে পারছি না। টিমের মধ্যে বেশ কিছু প্রবলেম আমরা জানি, যে একটা টিম যখন ভালো যায় না তখন কিন্তু মানে টিমের মানে ভালো ট্র্যাকে না থাকে তখন কিন্তু অনেক ধরনের সমস্যা টিমের মধ্যে দেখা যায়। সেম ওয়েতে টিম যখন একটা ব্যাটসম্যানের ভালো ফর্ম না যায় তখন দেখবেন ফিট পা চলে না বা টপেজ হয়েছে, ওইটাও তো আউট হয়ে যাচ্ছে, এরকম একটা বাজে সময় যায় তখন সব কিছুই প্রপার ওয়েতে যায় না। সেম ওয়েতে বাংলাদেশ টিমটা কিন্তু প্রপার ওয়েতে যাচ্ছে না। ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পরে যে অনেকগুলি চেঞ্জেস, তারপরে আমার প্রবলেমটা হয়ে গেছে আমাদের যেখান থেকে পাইপলাইনেও যে প্লেয়ারগুলি খুব রেডি নেই। আমাদের একটা সময় একটা প্লেয়ার হয়তো খারাপ সময় যেতে পারে, ভালো সময় যেতে পারে। আপনার হয়তো প্রতিটা দেশেই দেখেন সব কিছু পাইপলাইনে কিছু প্লেয়ার রেডি থাকে, আমাদের কিন্তু খুব বেশি প্লেয়ার কিন্তু তৈরি নাই যে দ্বারা সরাসরি এসে রিপ্লেসমেন্ট করবে। ঘুরে ফিরে কিন্তু যারা সুযোগ পাচ্ছে তারা কিন্তু গত বছর 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারাই কিন্তু গত এক বছরে তারাই কিন্তু সুযোগ বেশি। বাংলাদেশ টিম মেজর কিছু মানে প্রায় 20টার মতো প্লেয়ার হয়তো ঘুরে ফিরে 2 বছর কিন্তু ওরাই ক্রিকেট খেলছে, বিকজ অফ যে কোভিডের কারণে খুব বেশি ক্রিকেট কিন্তু বাংলাদেশে হয় নাই, যে হয়তো এই টিমের ম্যাচ হইতো বা ডোমেস্টিক অনেক বেশি খেলা হতো, তাহলে হয়তো ওইখানে কিছু প্লেয়ার রেডি থাকতো, প্রিপেয়ার থাকতো। কিন্তু ওই জায়গায় একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে, যে যারা হয়তো এখন আমরা হয়তো লিটন সৌম্য খারাপ খেলেছে, ওদের কথা বাদ দেওয়ার চিন্তা করেছি, এখন হয়তো আর 5-7টা ম্যাচ যাওয়ার পর যদি কোনো কারণে যদি টিম ভালো না করে তখন কিন্তু আবার ওদের কিছু মনে করতে, এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমাদের কোনো প্লেয়ার পারফর্ম করে রেডি থাকার থেকে আমার মনে হয় যে কে সবচেয়ে কম খারাপ খেলছে তাকে চিন্তা করছি। এক্স্যাক্টলি এই বিষয়টাই যেটা আপনি পয়েন্ট আউট করলেন। সাইফ হাসান আমরা জানি তাকে টেস্টের জন্য রেডি করছিল ক্রিকেট বোর্ড, এবং টেস্ট বেশ কয়েকটি ম্যাচ খেলানো হলো, সে রেড বল ক্রিকেট খেলছিল, হুট করে তাকে এনে একদমই, আপনি তো ক্রিকেট খেলেছেন, টেস্ট এবং টি20 টোটালি ডিফারেন্ট একটা খেলা। বড় কথা বলে মানব সাইফ তো মেন্টালি প্রিপেয়ার ছিল না। মানব সাইফ একটা প্লেয়ার যখন ক্রিকেটটা তো শুধু খালি স্কিল বা মাঠের খেলা না, এটা মেন্টালি অনেকটা বড় ব্যাপার। ও বোধ এত তাড়াতাড়ি টি20 ক্রিকেটে ও ডেবু হবে ওটা চিন্তা করেন, মেন্টাল রেডিটা মনে ছিল না ওর। যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ব্যাটিং অ্যাপ্রোচ দেখেন, ও কিন্তু টি20 যে অ্যাগ্রেশন বা পজিটিভনেস থাকা দরকার কোনো কিছু ওর মধ্যে দেখা যায় না। এটা একটা বড় প্রবলেম। আমার মনে হয় যে বললাম না যে যখন মানুষের ভালো শেপে না থাকে তখন ম্যানেজমেন্টও কিন্তু ওই ভুলগুলি বেশি করে। তারপরেও বলবো যে নতুন একটা দল, এই দলটাকে আরেকটু সময় দিতে হবে। ইমনকে হয়তো এখন নেওয়া হয়েছে, ও হয়তো কালকে খেলবো, একটা ম্যাচ সুযোগ পাবে, যদিও টি20 মধ্যে একটা দল সুযোগ পাবে, তারপরেও যেই দলটাই আসুক আমাদেরকে একটু সময় দিতে হবে। যেহেতু আমাদের একটা ধরেন মুশফিক, সাকিব, তামিম এরা কিন্তু লম্বা সময় বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়েছে, এবং ওই যে গ্যাপটা তৈরি হচ্ছে এখন সময়ের সাথে, ওরা যখন থাকছে না রেগুলারলি, এখন কিন্তু আমরা ওদেরকে পাচ্ছি না। স্বাভাবিকভাবে দায়িত্বটা নিতে হবে ইয়াংস্টারদের যাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল, কারণ এই সময় এস্টাবলিশ থাকার কথা ছিল সৌম্য, লিটন, মোসাদ্দেক বা সাব্বির, বিজয়ের যারা ইমরুল, মানে যেই ইয়াং স্টারগুলি এখন কিন্তু এস্টাবলিশ, মিথুন, এরা কিন্তু এখন টিমে সেটেল হয়ে যাওয়ার কথা, এস্টাবলিশ হওয়ার কথা ছিল, আগামী 2, 4, 5, 7 বছর ওরা ক্যারি করার কথা ছিল। কিন্তু আমরা ওই জায়গাটা আমরা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করতে পারিনি। আমরা হয়তো শুধু আমরা অনেক সময় হয়তো ম্যাক্সিমাম হয়তো ক্রিকেট বোর্ডকে দোষ দিচ্ছি। দোষ তো সবারই কম বেশি, এখানে এককভাবে প্লেয়ারের যেরকম নেই, অর্গানাইজারও আছে, কিন্তু শুধু প্লেয়ার শুধু যে বোর্ডের দোষ তাও না, কিন্তু প্লেয়াররাও কিন্তু অনেক কিছু অপরচুনিটি মিসইউজ করেছে। আমাদের সাব্বিরের কথা বলেন, নাসিরের কথা বলেন, যেই ট্যালেন্ট বা যেই অপরচুনিটি ওরা পেয়েছিল, যে সুযোগটা তৈরি হয়েছিল, ওইটা কিন্তু মিসইউজ হয়েছে। এরকম অনেকগুলি প্লেয়ারই কিন্তু এভাবে আমরা কিন্তু পাইপলাইন থেকে হারিয়ে গেছি, যেই কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। প্লেয়ারদের কিন্তু আমার মধ্যে মুশফিক, তামিম, সাকিবরা যেই ওয়েতে, মাহমুদুল্লাহরা লম্বা সময় যে ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক নিয়ে সার্ভিস দিয়েছে, আমার মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে ওই গ্যাপটাও কিছু কম দেখা দিয়েছে মনে হয়। এক্স্যাক্টলি। কালকের ম্যাচটিতে আসলে বাংলাদেশে বেশ কিছু পরিবর্তন আসবে। আমরা জানি সাইফ তো স্কোয়াডেই নেই, তার জায়গায় হয়তো ইমনকে দেখা যাবে। 2 জন পেসার শরীফুল, মুস্তাফিজেরও চোট নিয়ে গত ম্যাচে কিন্তু মাঠ ছেড়েছেন। তার মানে তারা যদি ফিট না হন অন্তত 3টা চেঞ্জ কিন্তু আসবেই। কামরুল ইসলাম রাব্বিকে হুট করেই অ্যাড করা হচ্ছে, তিনি শুরুতে ছিল যখন ক্যাম্প শুরু করা হলো। শহীদুল আমরা জানি লাস্ট টি20তে ভালো করেছিল, ডিপিএল বা তার আগে যে টি20 ছিল। এই 2 জনের মধ্যে আপনাকে যদি বলি, শরীফুল তাসকিন তো ভালো করছে, ভালো খেলছে অনেকদিন ধরেই। বাংলাদেশের কিন্তু পেস বোলিংয়ে লেফট আর্ম যারা পেসার তারা কিন্তু একটা ভেরিয়েশন দিচ্ছিল, যেটা মুস্তাফিজকে দিয়ে শুরু হয়, তার আগে মঞ্জু ভাই ছিলেন। এই 2 জনই থাকছে না, এবং দেখা যাচ্ছে যে 2 জন একদম নতুন, যারা হয়তো অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট, একজন তো ডেবু হবে যদি খেলে শহীদুল, রাব্বি অনেকদিন খেলার বাইরে।
বাংলাদেশের শক্তিটা ছিল বোলিং, কালকের ম্যাচে তো আরও মানে বলা যায় যে একেবারে আনকোরা একটা দল নিয়ে মাঠে নামবে মাহমুদুল্লাহ। এটি বললাম, যখন ভালো সময় যায় না তখন কিন্তু অনেক কিছুই মানে সব কিছুই নেগেটিভ দিকে যায়। মানে আমাদের টিমটা ভালো যাচ্ছে না, এর মধ্যে এতগুলি ইনজুরি, নতুন প্লেয়ার, সব কিছু মিলে ডেফিনেটলি একটা টিম ম্যানেজমেন্টের জন্য টিম সেটেল করা কিন্তু ডিফিকাল্ট। আমরা হয়তো কোচিং স্টাফ বা ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে অনেক কিছু ব্লেম দিচ্ছি, এত চেঞ্জেস, এত কিছু। আপনি ধরেন যে কেউ সিলেক্টর, নট নান্নু ভাই বা বাসার না, অন্য যে কোনো সিলেক্টরই হতো, কাকে নিত? খুব বেশি প্লেয়ার কি তৈরি আছে, তারপরে ধরেন এরকম একটা আনকরা টিম, বোলিং ইউনিটটা খুব বেশি এক্সপিরিয়েন্স, আর যতটা এক্সপিরিয়েন্স ছিল এখন কালকের ম্যাচে স্বাভাবিকভাবেই অত এক্সপিরিয়েন্স টিম থাকবে না। এখানে স্বাভাবিকভাবেই এটা আরও টাফ টাইম ক্যাপ্টেনের জন্য। ক্যাপ্টেনেরও দেখেন মাহমুদুল্লাহর পাশে কিন্তু আগে যখন সাকিব ছিল, তামিম ছিল, মুশফিক ছিল, অনেক বেশি সাপোর্ট থেকে একটা টিমের মধ্যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল। ক্রিকেট খেলাটা তো ইনস্ট্যান্ট, অনেক কুইক ডিসিশন নিতে হয়, যেখানে হয়তো একটা সিনিয়র সাপোর্টটা যেটা অনেক বেশি এফেক্টিভ হয়। আমার মনে হয় এই জায়গাটা সবকিছু মিলিয়ে আমরা ম্যাচ পাচ্ছি। তারপরে বলবো যে ক্রিকেট যেহেতু টি20 ফরম্যাট, আমার মনে হয় যে একটা দুইটা ওভার, একটা দুইটা পারফরমেন্স কিন্তু অনেক কিছু চেঞ্জ করার তৈরি করতে পারে। আমার মনে হয় আমাদের হারানোর কিছু নাই। সবাই জানি পাকিস্তান টিম অসাধারণ ক্রিকেট খেলছে। এই এগেইনস্টে আমরা কিন্তু ফার্স্ট ম্যাচে জেতার মতো অপরচুনিটি তৈরি করেছিলাম। একটা ম্যাচ কিন্তু অনেক বেশি কনফিডেন্স তৈরি করতে পারে। আসলে একটা ম্যাচ মানে আমার যেটা মনে হয় যে যদি বাংলাদেশ সুপার 12 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততো, হয়তো বা সিনারিওটা এখনই টোটালি ডিফারেন্ট থাকতো। আমরা কথা বলবো আরও আপনার সাথে সানোয়ার ভাই। আমরা একটু বিমানবন্দরে যেতে চাই। আসলে দর্শক, বিমানবন্দরে যেতে যাচ্ছি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ দলের বিশ্বকাপ সফরে যাওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলার পরেই কিন্তু সাকিব আল হাসান ইনজুরিতে পড়েন। ইনজুরিতে পড়ার পর তিনি ম্যাচ থেকে ছিটকে যান এবং ছিটকে যাওয়ার পরপরই তিনি কিন্তু আরব আমিরাত থেকে সরাসরি চলে যান যুক্তরাষ্ট্রে কিছুদিন থাকার পর তিনি আজকে কিন্তু ঢাকায় ফিরেছেন। কিছুক্ষণ আগে তার ফ্লাইটটি এখানে ল্যান্ড করেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কোনো প্রকার কথা না বলেই কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছে। তার চোটের কি অবস্থা আছে তা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি যে তিনি আগামীকাল বিসিবিতে যাবেন এবং বিসিবিতে যাওয়ার পর সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তিনি তার চিকিৎসকের সাথে কথা বলবেন এবং যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলবেন এবং তারপরে জানা যাবে তার বর্তমান অবস্থা কি আছে। সাজিদ, আপনি আরেকটা ব্যাপার সম্পর্কে অবশ্যই অবগত আছেন, সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সিরিজটি চলছে তার প্রথম ম্যাচে সাকিবের খেলাটা একদমই অনিশ্চিত, কিন্তু গুজব রয়েছে সাকিব দ্বিতীয় ম্যাচ হয়তোবা খেললেও খেলতে পারেন, তার সিদ্ধান্ত কিন্তু আগামীকাল আসতে চলেছে। আরেকটি গুজবের কথা সাজিদ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল থেকে আগামী ডিসেম্বরের ঠিক মাঝামাঝি অবস্থা থেকে কিন্তু বাংলাদেশের একটি নিউজিল্যান্ড সফর রয়েছে। সেই সফরে সাকিব খেলবেন কিনা এটার একটা বাংলাদেশের দর্শকদের মধ্যে অনেক চাহিদা রয়েছে যে সাকিব খেলুক বাংলাদেশের জন্য টেস্ট, কিন্তু সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের সেই ম্যাচটাতে যে দুইটি টেস্টের কথা রয়েছে সেই দুইটি থেকে নাকি সাকিব ছুটি চেয়েছেন, এমনই গুজব রয়েছেন। আপাতত আগামীকাল সাকিবের সম্পর্কে জানা যাবে। আগামীকাল যতক্ষণ সাকিব যখন এই ব্যাপারে কথা বলবেন তখন এই ব্যাপার সম্পর্কে আরও বেশি জানা যাবে এবং বিসিবি এবং সাকিব যখন নিজে এই ব্যাপারে কথা বলে আমাদেরকে পরিষ্কার করে দেবেন তিনি পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ড সফরে খেলবেন কিনা অথবা সেটা থেকে ছুটি চেয়েছেন কিনা, এই ব্যাপারে সম্পূর্ণ ধারণা আমরা এরপর জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ। বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন ধ্রুব ব্যানার্জি, জানাচ্ছিলেন সাকিব আল হাসান দেশে ফিরেছেন এবং পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কিনা এই বিষয়টি। একই সঙ্গে নিউজিল্যান্ড সিরিজেও তার খেলা বা না খেলা নিয়ে একটা গুঞ্জন রয়েছে, সেটাও কিন্তু এখন পর্যন্ত বোর্ড বা সাকিব কেউই পরিষ্কার করেনি। এই বিষয়গুলো তিনি জানানোর চেষ্টা করছিলেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকায় পা রাখল 14 পাকিস্তানি ক্রিকেটার। আজ বিকেল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। টি20 সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান। এই ম্যাচ দুটো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই আলাদা গুরুত্ব দিয়েছে পাক টিম ম্যানেজমেন্ট। ঢাকায় এসে ক্রিকেটাররা হলেন আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমামুল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ। আগামী 26 নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর 4 থেকে 8 ডিসেম্বর ঢাকায় মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।
আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আবারও একটু ফিরতে চাই সিরিজটা নিয়ে, যেটা আসলে বলছিলাম, যদি একটা ম্যাচ বাংলাদেশ জিতে যেত হয়তো সেই ফ্লোতে পরের ম্যাচগুলোতে ভালো করতো, কিন্তু সে একটা হারই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে যদি বলি। তারপরও অ্যাকচুয়ালি যেই মোটিভে টিম ম্যানেজমেন্ট বা বিসিবি আগাচ্ছে যে নতুন একটা বাংলাদেশ দল গড়ার, হুটহাট ডিসিশন নিচ্ছে। এবং আমরা যেটা দেখলাম যে পারভেজ হোসেন ইমন যখন তাকে ডাকা হলো, ইনিশিয়াল যখন প্র্যাকটিস শুরু হলো, সবাই ভেবেছিলেন তার অভিষেক হবেই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনেক জায়গায় দেখছিলাম যে তার অভিষেক হবে, অন্য কারো হোক বা না হোক, তাকে একদম স্কোয়াডেই রাখা হলো না। আমি প্রথমে একটু সাকিবের ইস্যুটার একটু কথা বলতে চাই, যেটা সাকিব এমন একটা প্লেয়ার আমরা সবাই জানি ওর ইম্প্যাক্টটা বাংলাদেশ টিমে কতটুকু হিউজ ইম্প্যাক্ট। এবং যেটা হলো সাকিব না থাকলে টিম কম্বিনেশন করা অনেক ডিফিকাল্ট হয়, একটা বড় এক্সপিরিয়েন্স মিস করে। আর যেটা প্রবলেম হয়েছে সাকিব কিন্তু মানে কামব্যাক করার পর থেকে সাকিবকে আমরা ওইভাবে সাকিব ব্যাটিংটা পাই না, বিকজ অফ সাকিব কিন্তু এখন অল দ্য টাইম বাংলাদেশে থাকে না। মোস্ট অফ দ্য টাইম যখনই সে ছুটি পাচ্ছে তখন চলে যাচ্ছে। এইটা একটা বড় মাইনাস পয়েন্ট হয়েছে, যে একটা বড় ওর যে প্রিপারেশনটা প্র্যাকটিসটা দরকার ওইটার গ্যাপ, এটা কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছে। আর যেটা বললেন ওয়ার্ল্ড কাপের পরে যে চেঞ্জেসটা আনকোরা টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা করছে, সাকিব নেই, সাইফুদ্দিন নেই, দুইটা অলরাউন্ডার নেই, টিম কম্বিনেশনে এটা একটা বড় প্রবলেম। তারপরে লিটন আর সৌম্যর পারফরমেন্স, চারটা তো অটোমেটিক চারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবই টিম ম্যানেজমেন্টের বিশেষ করে টিম ম্যানেজমেন্ট কিন্তু ওয়ান ডে ফরম্যাট বা টেস্টে কিন্তু খুব বেশি চেঞ্জ করার অপরচুনিটি নাই, বিকজ ওইখানে কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স প্লাস একটা সেট আপ টিম আছে। আমাদের একটা জায়গায় টি-20 ফরম্যাটে যেই জায়গাটা আমরা হয়তো ভালো নেই এবং ভালো করার আমাদের যেই সেট আপ আছে ওই সেট আপ দিয়েও আমরা কিন্তু টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব একটা ভালো ইম্প্যাক্ট করার মতো অবস্থা নেই। আমাদের নতুন হয়ে চিন্তা করতে হবে, নতুন হয়ে চিন্তা করে ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করেছে, কিন্তু আমাদের কাছে নতুন প্লেয়াররা খুব বেশি রেডি যে না। আমার মনে হয় এই জায়গাটা যেটা বলেছে আমি ইমনের ইনক্লুশনটা আমরা প্রথম থেকে হলে আরেকটু ভালো হতো আমরা, কারণ ডোমেস্টিকে আমরা দেখেছি কিন্তু সাইফ কিন্তু আমরা জানি যে হয়তো টি-20 যেই যে অ্যাগ্রেশনটা দরকার ওই অ্যাগ্রেশনটা ওর মধ্যে একটু কম আছে। ইমন কিন্তু যতটুকু ব্যাটিং করেও কিন্তু অ্যাগ্রেশনটা আছে টি-20 ফরম্যাটে, এবং কিছু ইনিংস ওর অসাধারণ কিছু ইনিংস আছে, বিপিএল একটা 100 আছে, যেটা হয়তো প্রথম থেকে হলে হয়তো ওর জন্য ভালো হতো, টিমের জন্য আর ভালো আশা ছিল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে ওভারনাইট কিন্তু এই ইয়াং টিমটাকে নিয়ে খুব বেশি ম্যাসিভ পারফরমেন্স আমাদের আশা করা ঠিক হবে না। এই টিমটাকে একটু সময় দিতে হবে, এই টিমের মধ্যে কনফিডেন্স রাখতে হবে, টিম যারা সুযোগ পাচ্ছে তাদেরকে আরেকটু বেশি সুযোগ দিতে হবে, তাহলে হয়তো বা একটা সময়ের সাথে হয়তো চেঞ্জ আসতে পারে। সেক্ষেত্রে কি আপনি একটু ইয়াসির রাব্বিকে কিছুটা মানে আনফরচুনেট মনে করেন? মানে তিনি অনেকদিন ধরে দলের সাথে ঘুরছিল, ব্যাক ইন 2019 তিনি দলের সাথে ঘুরছে, হ্যাঁ বেশ অনেকদিন যাবত টিমের সাথে ছিল, কিন্তু ম্যাচ খেলার অপরচুনিটি পায়নি। আরেকটা ম্যাচ রুবেলের আরেকটা জিনিস দেখুন, রুবেলের ক্ষেত্রেও যেটা হয়েছে ওয়ার্ল্ড কাপে আসার পরে বাদ হয়েছে, এটা একটা যে কোনো প্লেয়ারের জন্য একটা সেটব্যাক। কারণ হলো খেলে পারফরমেন্স করে আপনি বাদ হলেন, তাহলে হয়তো আপনার কাছে নিজের কাছে একটা সান্ত্বনা দেওয়ার একটা বিষয় পারফরমেন্স না করে, কিন্তু অনেকদিন যাবত টিমের সাথে আছে। কিন্তু লাকটা দেখেন এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, ওর কিন্তু ইনক্লুশনটা কিন্তু ডিফিকাল্ট। আপনি যদি কালকে ম্যাচে চিন্তা করেন কোথায় খেলেন, স্বাভাবিকভাবে ওপেনার চেঞ্জ হবে, ও কিন্তু ওপেন করে না, মিডল অর্ডার ব্যাটিং করে। শান্ত লাস্ট ইনিংসে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার লাস্ট ম্যাচের। আফিফ ভালো খেলছে, ইভেন পারফরমেন্স করে যাচ্ছে। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে হলো সোহান, এর মধ্যে মাহাদি। স্বাভাবিক এর কাছে ইনক্লুশন করার সুযোগ নাই, এটা মধ্যে কিছুটা আনলাকি আমি বলবো মনে হয়। সেটাই আসলে এরকম এই যেটা বলছিলাম যে হুট করে সাইফ খেলছে, আবার হুট করে মানে অনেকে চাচ্ছে যে রাব্বি খেলুক কিন্তু পারছে না। এগুলো আসলে সমন্বয়হীনতার একটা স্পষ্ট মানে ছাপ কিনা, যে টিম ম্যানেজমেন্ট বা সবকিছু প্ল্যানিং এ মানে ওভারঅল প্ল্যানিং এ একটা সমন্বয়হীনতা আগেও দেখেছি কিছু ক্ষেত্রে। অনেক সময় দেখা হয়েছে যে পারফর্মার হয়তো বিপিএল এ পারফর্ম করেছে, হয়তো 10টা ব্যাটসম্যানের মতো হয়তো 7 জনই হলো ওপেনার। অনেক সময় দেখা গেছে অনেকগুলি একই জায়গায় অনেকগুলি ব্যাটসম্যান হয়তো টিমে ইনক্লুশন হয়েছে, স্বাভাবিক তখন সেট আপ করার সমস্যা হয়ে গিয়েছে। সেম ওয়েতে হয়তো দেখা গিয়েছে যে আপনি যে পারফর্মারটা যে পারফর্ম করেছে ওই মানে আরেকটু মানে স্পেশালি জায়গা নাম্বার 6 নাম্বার 7 কোন প্লেয়ারটা পারফর্ম করেছে, এরকম দেখেছি সৌম্যের নাম্বার 7 চিন্তা করা হয়েছে, কিন্তু সৌম্য কিন্তু ওইটার জন্য আইডিয়াল প্লেয়ার না। এই জায়গাগুলো চিন্তা করতে হবে টিম সিলেকশনের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি যে ওই নাম্বার 6 হাসান আলীর কথা যে পাকিস্তানের কথা চিন্তা করেন, ও কিন্তু খুব বেশি পারফর্মার কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে করেছে তাও না, কিন্তু ওর ইম্প্যাক্ট যতগুলি বল খেলেছে, ওর স্ট্রাইক রেট বিকজ করে 16 থেকে 20 ওভারের মধ্যে ওর স্ট্রাইক রেট 200+, ওই বিবেচনা করেই কিন্তু ওকে ইনক্লুশন করা হয়েছে। বাংলাদেশে আমাদের কিছু ক্ষেত্রে সবাইকে পার্টিকুলার পজিশনগুলি চিন্তা করতে হবে, পার্টিকুলার মানে ফরম্যাটটার কথা চিন্তা করতে হবে। অনেক সময় আমরা সম্মুখে চিন্তা করেছি যখন ওয়ান ডে টি-20 ভালো করেছে, ওখানে টেস্টেও ইনক্লুশন করেছি। আমার কিন্তু ওই জায়গাগুলি আরেকটু বোধ হয় স্পেসিফিক হতে হবে, যে কাকে যে কোন জায়গায়। দেখুন পাকিস্তান টিম কিন্তু এসেছে এতগুলি প্লেয়ার টেস্টের
14 জন এসেছে। ডেফিনেটলি পাকিস্তান হয়তো আমাদের চেয়ে বেশি ট্যালেন্ট বা বেশি অপরচুনিটি আছে ওদের চেঞ্জ করার, কিন্তু বাংলাদেশও যেই ফরম্যাটে আগাচ্ছে বাংলাদেশ কিন্তু চিন্তা করতে হবে যে সব ফরম্যাটের জন্য না। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সানোয়ার ভাই স্টুডিওতে এসে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা তখন কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। আক্ষেপকে সঙ্গী করে আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তুষার ইমরান। প্রথম শ্রেণীর ক্রিকেটে থামলেন 11,972 রানে। বললেন অভিষেকটা তার যথাসময়ে হলে আন্তর্জাতিক ক্যারিয়ারটা হতে পারত আরও লম্বা। মাঠের ক্রিকেটকে বিদায় বললেও কোচ হিসেবে এবার সুখকর করতে চান দ্বিতীয় ইনিংস। দেশের প্রয়োজনে বিসিবি ডাকলে পাশে থাকার অঙ্গীকার তুষার ইমরানের কণ্ঠে। সময়ের হিসেবে 21 বছরের পথ চলা। 2000 সালে যশোরে যে যাত্রাটা শুরু হয়েছিল, সেই যাত্রার দাড়ি টানা হচ্ছে এই সাভারের বিকেএসপিতে। দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবা সেঞ্চুরির মালিক তুষার ইমরান ইতি টানলেন ঘরোয়া আন্তর্জাতিক সহ সব ধরনের ক্রিকেটের। আমাদের সঙ্গে রয়েছেন তুষার ইমরান। তুষার ভাই, 21 বছরের ক্যারিয়ার আজকে সমাপ্তি হচ্ছে, সব মিলে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, না কিছু আক্ষেপ থাকে, বাট ডোমেস্টিক ক্রিকেটে আমার যে পারফরমেন্স, আমি এতে সন্তুষ্ট। আক্ষেপটা আসলে ইন্টারন্যাশনাল এরিনাতে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। একটু কি আর্লি অভিষেক হয়েছিল যার সাফারটাকে ক্যারিয়ারে হয়েছে কিনা? আমার কাছে মনে হয় খুব আর্লি স্টেজে আমার ডেবুটা হয় টেস্টে, এই জন্য আমি আসলে ক্লিক করতে পারিনি। 2007-এর পর থেকে আসলে সে সুযোগটা আমার হয়নি। আমার ভিতরে একটা জিদ কাজ করতো যে না, আমি আবার সুযোগ নিব, বাট এই জন্য আর কি ক্রিকেটটা খেলা এবং এই ডেডিকেটেড নিয়ে আমি ক্রিকেটটা খেলতাম। 21 বছর ধরে ঘরোয়া লিগ খেলেছেন, খুব কাছ থেকে ঘরোয়া লিগের সমস্যা এবং সাফল্যগুলো দেখেছেন। আপনার মতে আসলে ঘরোয়া লিগের মানদণ্ড কিংবা সমস্যাটাগুলো কি? আগের থেকে তো ডেফিনেটলি কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে, সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্য আসলে, বাট আমার কাছে মনে হয় যে উইকেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এখানে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। ইন্টারন্যাশনাল প্লেয়াররা যদি এখানে খেলে, লাইক সাকিব, তামিম, মুশফিক, এই ডোমেস্টিক ক্রিকেটে পার্টিসিপেট করে, স্পেশালি NCL, BCL, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। অনেক ভালো একটা সম্মান পেলেন, কিন্তু এটা আরেকটু বড়সড় হতে পারতো কিনা, মানে বিসিবি কিংবা আরেকটু হলে আপনার নিশ্চয়ই আরেকটু ভালো লাগবে। ডেফিনেটলি প্লেয়ারদের তরফ থেকে যে সম্মানটা পেয়েছি কোয়াবের কাছ থেকে যথেষ্ট দিয়েছে তারা। ডেফিনেটলি বিসিবির কানে যদি যাই, পরবর্তীতে ডেকে কখনো যদি সম্মান দেয়, অবশ্যই আমি খুশি থাকব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যদি ডাকে নিশ্চয়ই যাবেন, নিজের অভিজ্ঞতা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবেন। ডেফিনেটলি আমারও ইচ্ছা আছে তাদের সাথে কাজ করার, যদি তারা কখনো কল করে অবশ্যই যাব। তুষার ইমরানরা কালে ভদ্রেই আসেন। দেশে ক্রিকেট তাদের মূল্যায়ন করুক কিংবা নাই করুক, নিজের আলোয় তারা আলোকিত করেন চারিপাশ। তুষার ইমরানের ভবিষ্যতের জন্য রইল একরাশ শুভকামনা। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন প্রধান নির্বাহী হলেন জেফ অ্যালাড্রাইস। অস্ট্রেলিয়ার সাবেক এই প্রথম শ্রেণীর ক্রিকেটারকে 8 মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের পর স্থায়ীভাবে নিয়োগ দিল ICC। গেল মার্চে দুর্নীতির অভিযোগে ভারতীয় মানু সাহনিকে সিইওর পদ থেকে সরিয়ে দেওয়ার পর ভারপ্রাপ্তভাবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে ICCর ক্রিকেট কমিটির জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাজ করেছেন এই প্রশাসক। 1991 থেকে 94 সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। এরপর 2015 বিশ্বকাপে অফিসিয়ালের দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রশাসনিক কাজে যোগ দেন অ্যালারডাইস। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। অধিক লুমিনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। মুক্তিযুদ্ধে অবদান রাখা স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের নামে গেজেট করা হয়েছে, এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে কথা জানান তিনি। এদিকে মহান মুক্তিযুদ্ধে দলটির অবদানের কথা অস্বীকার করার নয় বলেও মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধে সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় ক্রীড়াঙ্গনের ভূমিকাও কম ছিল না। স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান কোটি বাঙালির হৃদয়ে আজও স্মরণীয়, কেননা তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে ফুটবল খেলে অর্থ সংগ্রহ করত, যা পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল।
রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের হাতে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুভাষ সাদ জার্সিটি তুলে দেন দলের ম্যানেজার মাঝারুল ইসলাম তান্না সহ অন্যান্য খেলোয়াড়রা। এ সময় স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এ দলের সবাই মুক্তিযোদ্ধা, তাদের নামে গেজেট করার কথাও জানান মন্ত্রী। এই যে স্বাধীন বাংলা ফুটবল টিমের খবর যখন প্রচারিত হতো, বাংলার মানুষ যারা অবরুদ্ধ ছিল এই দেশের ভিতরে, তারা কত উৎসাহ পেত, আনন্দ পেত, এই উল্লাস তারা করতে, এটা বোঝানো যাবে না। আমাদের মহান মুক্তিযুদ্ধের সপক্ষে আমাদের জনমত সৃষ্টিতে তাদের অনন্য সাধারণ ভূমিকা ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বাধীন বাংলা ফুটবল দল অবিচ্ছেদ্য এক অংশ। দেশের ক্রান্তিকালে বল পায়ে স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ফুটবলাররা। ফুটবল দল তৈরি করে মুক্তিযুদ্ধের জন্য যে কাজ করা, এটি আমরা কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দলের সাথে এই টিমটি আমাদেরকে সারা বিশ্বের কাছে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তা আমরা আপনাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা নতুন প্রজন্মের মানুষ যারা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা সারা জীবন আপনাদের জন্য গর্ব ভরে আপনাদের কথা। দেশের স্বাধীনতার জন্য ভিন দেশে প্রীতি ম্যাচ খেলে অর্থ সংগ্রহ, যা বিশ্ব ক্রীড়াঙ্গনেই বিরল। আমাদের মহান নেতা ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। যৌন নিপীড়নের শিকার চীনের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা পেং শুয়াই কোথায় আছেন তা কেউ জানে না। পেং ভালো আছেন এটা প্রমাণ করতে একের পর এক ভিডিও ক্লিপ প্রকাশ করে ঘটনা ধামা চাপা দিতে চাইছে চীন সরকার। পেংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে WTO এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা। অবিলম্বে তাকে সবার সামনে এনে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। তা না হলে চীন থেকে সব ধরনের প্রতিযোগিতা সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে WTA। এদিকে পেংয়ের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে চীনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। একজন নারী কোথায় নিরাপদ? শিক্ষার আলোয় আলোকিত হন কিংবা নিরক্ষর, সমাজের উঁচু থেকে নিচু সবখানেই ধর্ষণ, শ্লীলতাহানি সহ যৌন নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। প্রাঙ্গণেও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে হরহামেশাই। দেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরাদের নিরাপত্তাও দিতে পারছে না সরকার। টেনিস বিশ্বে চীনের নাম বললে শুরুতেই আসবে পেং শুয়াইয়ের নাম। দুবার দেশকে ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উপহার দিয়েছেন। 2014 সালে ডাবলসের র্যাঙ্কিংয়ে 1 নম্বর জায়গাতেও পৌঁছেছেন শুয়াই। দেশের মেধাবী এই তারকাও নিস্তার পাননি নরপশুদের হাত থেকে। গেল 2 নভেম্বর চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ঝ্যাং গাওলি সম্পর্কে একটি অভিযোগ পোস্ট করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন মিস্টার ঝ্যাংয়ের সাথে তাকে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল। 2013 থেকে 2018 সাল পর্যন্ত চীনের উপপ্রধানমন্ত্রী ছিলেন ঝ্যাং গাওলি। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরও বেশ কাছের। ক্ষমতাধর এই ব্যক্তির বিরুদ্ধে পোস্টের পর থেকেই মহাবিপদে আছেন পেং শুয়াই। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে তার পোস্ট। পেং শুয়াই জানান তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন সেদিন নিজেকে রক্ষা করতে। তাকে খেলার কথা বলে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। তবে এ বিষয়ে দেওয়ার মতো কোনো প্রমাণ তার কাছে নেই। এ ঘটনার পর থেকে পেংয়ের কোনো খবর পায়নি দেশটির টেনিস ফেডারেশন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পেং কোথায় আছেন তা তারা জানেন না। পেং নিখোঁজের পর থেকেই তার সন্ধানের জন্য চীনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। পেং নিখোঁজের পর একের পর এক ভিডিও প্রকাশ করা হচ্ছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে। ভিডিওগুলো দিয়ে তিনি যে নিরাপদে আছেন তা প্রমাণের চেষ্টা করা হচ্ছে। তবে এতে সন্তুষ্ট নয় WTA। তারা বলছে এই ভিডিও প্রমাণ করে না যে পেং নিরাপদে আছেন। এগুলো তাকে দিয়ে জোর করে করানো হতে পারে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে পেংকে সবার সামনে আনার অনুরোধ করেছেন তারা। নয়তো চীন থেকে সরিয়ে নেওয়া হবে টেনিসের সব টুর্নামেন্ট। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।